মনীষ, কপিল আর মহেশ নামের তিনজন ভালো বন্ধু ছিল। মনীষের বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মনীষ, আমাদের জন্য কিছু ভালো ব্যবস্থা করা না। আরে ভাই, চিন্তা করছিস কেন? সবার জন্য ভালো ব্যবস্থাই করা থাকবে। তোরা চল তো আগে, তারপর দেখবি। চল, ভালোই হলো, আমি আর কপিল দুজনে একসঙ্গে চলে আসব। কপিল নিজের বাড়িতে এসে মাকে এই কথাটা বলে দেয়। ওই রাস্তাটা তো কবরস্থানের কাছে। আমি শুনেছি ওটা নাকি খুব বিপজ্জনক রাস্তা। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে মহেশও যাবে। আর আমরা কারে করে যাব, তাই কিছুই হবে না। কিছুদিন পরে দুজনে তাদের শহর থেকে দূরে অন্য শহরে বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ল। মহেশ ভাই, আজ তো মনীষের বিয়েতে জমিয়ে নাচ করব, খাবো, মদ খাবো আর অনেক মজা করব। হ্যাঁ, এমনিতেও মনীষ কিন্তু খুব কিপটে, কখনো আমাদের কিছু জল খাবার খাওয়াতো না। ওর বিয়েতে সব হিসেব সমান সমান করা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। এমনিতে জানিস, আমার মা বলছিল এই রাস্তা নাকি খুব বিপজ্জনক। কি সত্যি? আরে না, এখানে আমরা ঘর বসাতে এসেছি নাকি, চুপচাপ এখান থেকে কেটে পড়বো। দুজনে এগিয়ে চলেছিল, তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে ভাই, এখন গাড়িটার কি হয়ে গেল? কি জানি, চল নেমে দেখি কি হয়েছে। দুজনে গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে দেখতে লাগে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালানোর চেষ্টা করি, তুই ধাক্কা মার। দুজনে গাড়ি চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কিছুতেই চলল না। মনে হচ্ছে না এই গাড়িটা আর আগে এগোবে। কোনো মেকানিককে ডেকে আনতে হবে। এখন এত রাত্রে মেকানিককে কোথায় পাবো? এমনিতেও এই জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, এখানের ব্যাপারে আমরা কিছুই জানি না। তুই গাড়ির কাছে দাঁড়া, আমি একটু আগে গিয়ে দেখে আসছি, যদি কোনো মেকানিক পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিছুক্ষণ পর কপিল গাড়ির সামনে চলে আসে। আরে কপিল, কি হলো? কোনো মেকানিককে পেলি? মেকানিক? আরে না না, কোনো মেকানিককে পেলাম না। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, একটা কাজ করা যাবে, কারোর থেকে লিফট চেয়ে নিই আর বিয়ে বাড়ি চলে যাই, পরে গাড়ি ডাকিয়ে নেওয়া হবে। চল, এটাও ভালো বলেছিস। দুজন বন্ধু লিফট চাইতে লাগলো, কিন্তু কেউই লিফট দিল না। তখনই মহেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে গেল। ভাই কপিল, তুই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলি? না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আর তুই একদম চুপ থাক, ভয় কেন পাচ্ছিস? তখনই মহেশের নজর একটা বোর্ডের ওপর পড়ে যায়, যেটা খুব চমকাচ্ছিল। কপিল, ওই দেখ। কি? সামনে দেখ, ওপরে কবরস্থান লেখা আছে। এর মানে আমরা কবরস্থানের কাছে আছি। তো কি হয়েছে? তুই চুপচাপ কেন থাকতে পারিস না? আমরা কবরস্থানে যাচ্ছি না, আমরা লিফটের অপেক্ষা করছি। তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক আর লিফট চাইতে থাক, অযথা ভয় দেখাস না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু হয়ে গেল। ভাই কপিল, তুই এখনো কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ভাই, এখন তো আমিও অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। মহেশ, চল আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। দুজনে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই রাস্তায় ওরা একজন বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেল। কি হয়েছে বাচ্চারা, কেন দৌড়ে চলেছো? বাবা, এখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। বাচ্চারা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা, এখানে তোমরা সবাই সুরক্ষিত নও। আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে যেও, সেখানে তোমরা একদম সুরক্ষিত থাকবে। ঠিক আছে ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। বাবা কপিল আর মহেশকে রাস্তা বলে দিলেন। ওরা দুজন আগে এগোতে লাগলো। কপিল, বাবা এখান থেকে ডান দিকে মুড়তে বলেছিল, চল যাই তাহলে। দুজনে ডান দিকে মুড়ে যায় আর এগিয়ে যেতে থাকে। তখনই দেখে
ওরা দুজন আবার কবরস্থানের ভেতরে পৌঁছে গেছে। এটা কি হয়ে গেল? বাবা তো বলেছিল এই রাস্তা একদম সুরক্ষিত, কিন্তু সে তো আমাদেরকে কবরস্থানে পৌঁছে দিল। যখনই দুজনে পালাতে লাগলো, চারিদিক দিয়ে ঘেরাবন্দি শুরু হয়ে গেল, আর দুজনে আর পালাতে পারল না। মনে হচ্ছে আমরা খুব বড়ভাবে ফেসে গেছি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! মহেশ খুব চিৎকার করে, কিন্তু কেউই ওখানে ওদের বাঁচাতে এলো না। কবরস্থান থেকে আজব আজব রকমের আওয়াজ আসতে শুরু হয়। কপিল, কোনো উপায় নেই যেখান থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ ওখানে সেই বুড়ো বাবাটা এসে যায়, যে বাবা ওদের দুজনকে রাস্তা বলেছিল। বেচারা বাচ্চারা, এসে গেলে আমার কথা শুনে। মনে হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালাতে চাইছো কি, তাই না? আমরা এখান থেকে যেতে চাই, আমরা তোমাকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচিয়ে নাও, তারপর আমার ক্ষতি করে নিও। আরো কয়েকজন লোক ওই বাবার কথায় এসে এই কবরস্থানে এসে কপিল আর মহেশের সঙ্গে ফেঁসে যায়। এখান থেকে বেরোনোর জন্য আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু কেউই ওখান থেকে বেরোতে পারলো না। ওই বুড়ো বাবা খুব বেশি রেগে যায় আর কপিলকে ধরে ফেলে। এবার তো এ গেল। না, আমার বন্ধু কপিলকে কিছু করবে না। মহেশ বুড়ো বাবার দিকে একটা পাথর ছুঁড়ে দেয়। তার হাত থেকে কপিল ছাড়া পেয়ে যায়। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালিয়ে যাই, চল। এখন কিছুক্ষণ অবধি সামলাতে পারবে না। কপিল মহেশের কাছে এলো না। কি হলো কপিল, তুই যাচ্ছিস না কেন? তখনই কপিল এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে নেয়। কপিল, কে কপিল? আমি এই কবরস্থানের ভূত। তোর বন্ধু কপিল, ও তো কবেই আমার শিকার হয়ে গেছে। আমি ওর শরীরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম যাতে আমি তোদের সবাইকে আমার শিকার বানাতে পারি। ভূত ওই বুড়ো বাবাকে ধরে ফেলে আর এক ঝটকাতে গলা টিপে তাকে শেষ করে ফেলে। কবরস্থানের ভূতের কথা শুনে মহেশ অবাক হয়ে রয়ে যায়। তাহলে কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে ঘুরে যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এই কবরস্থানের ভূত। যখনই তোদের ওই গাড়িটা খারাপ হয়েছিল, কপিল কিছুক্ষণের জন্য মেকানিককে খুঁজতে গেছিল, সেই সময়ে আমি ওকে শেষ করে দিয়েছি। আর তখন থেকে আমি তোর সঙ্গে ছিলাম। তোকে এখান অবধি আনার জন্য ওই বুড়োটাও আমারই পাঠানো লোক ছিল। আমি ওকে নিজের অধীনে করে নিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। কবরস্থানের ভূত আগে এগিয়ে আসে আর মহেশের সাথে সাথে বাকি সব লোকেদেরকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর সবাইকে নিজের শিকার বানিয়ে ফেলে। বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল মহেশ, আর কপিল কবরস্থানের ভূতের শিকার হয়ে রয়ে যায়। পূর্ণিমার রাতে চাঁদের আলো পুরো গ্রামে পড়ছিল। গোটা গ্রাম শান্তিতে ঘুমোচ্ছিল। দূরে কোথাও কুকুরের চিৎকারের আওয়াজ ওই ভয়ঙ্কর শান্তিটাকে ভেঙে দিচ্ছিল। সুমন, যে শহর থেকে নিজের মায়ের সাথে দেখা করতে ঘরে এসেছিল, সে গ্রামের বাইরে চেয়ারে বসেছিল। বাহ, কি শান্তি এই গ্রামে! শহরে এটা কখনো অনুভব হয় না। মন তো করছে কাজ ছেড়ে দিয়ে এখানেই থাকার জন্য চলে আসি।
সুমন চোখ বন্ধ করে চেয়ারে বসেছিল। তখনই হঠাৎ ওর কাছে একটা বল এলো, আর ভয়ের চোটে ওর চোখ খুলে গেল। ওই বলটা হাতে নিয়ে এখানে ওখানে কাউকে খুঁজতে লাগলো। এত রাতে কে খেলছে এই বল দিয়ে? সুমন নিজের ঘরের দিকে যেতে লাগলো। তখনই ও পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পেল। ও ঘুরে তাকালো। তখন 15-16 বছর বয়সের একটা ছেলে ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওই ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল। ওর নজর সুমনের হাতে যে বল ছিল তার উপর ছিল। সুমন ওই ছেলেটার দিকে এগোলো। আর আরে, কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? ওই ছেলেটা কিছু উত্তর দিল না, শুধু ওই বলটার দিকে তাকিয়ে রইল। তোমায় এত রাতে এইভাবে একা বল নিয়ে খেলা উচিত নয়। কোথায় থাকো তুমি? ওই ছেলেটা সুমনের দিকে মুচকি হেসে দেখল আর দুটো হাত ছড়িয়ে বল চাইতে লাগলো। সুমনও মুচকি হেসে ওকে ওই বলটা দিয়ে দিল। যখনই ওই ছেলেটা বলটা নিল, ও ওখান থেকে পালিয়ে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে যায়। সুমন, খাবার তৈরি হয়ে গেছে খোকা, চলে আয়। মায়ের আওয়াজ শুনে সুমন ঘরের ভেতরে চলে গেল। খোকা, কালকে যাওয়াটা কি খুব জরুরি? 1-2 দিন আরো থেকে যেতিস, তাহলে আমার ভালো লাগতো। না মা, আমার যাওয়াটা খুব জরুরি। অনেক বেশি কাজ বাকি আছে। সকালে তাড়াতাড়ি উঠে চলে যাব। তখনই সুমনের কাছে ওর বসের ফোন এলো। হ্যালো স্যার। সুমন, একটা আর্জেন্ট কাজ এসেছে, তোমাকে কালই অফিসে আসতে হবে। মা, একটা খারাপ খবর আছে, আমাকে আজ রাতেই বেরোতে হবে। খাবার খেয়ে চলে যাব। না, একদম না। দরকার হলে তুই কাল সকালে বেরিয়ে যাবি, কিন্তু আজ রাতে নয়। কিন্তু কেন মা? খোকা, আজ পূর্ণিমার শেষ রাত, আর আজ রাতে ওই ডাইনি মা ছেলে ঘুরে বেড়ায়। প্রত্যেক পূর্ণিমার শেষ রাতে একটা করে মানুষ গ্রাম থেকে উধাও হয়ে যায়। সেই জন্য অন্ধকার হওয়া মাত্রই ঘরের বাইরে কেউ বেরোয় না। আজকে যাস না খোকা। এরকম কিছু হয় না মা। খোকা, এটা সত্যি। কিছুদিন আগে তোর বন্ধু রাজু এইভাবেই উধাও হয়ে গেছিল। কেউ কিচ্ছু জানতে পারেনি যে সে কোথায় আছে। আমার কথা শোন খোকা, কাল সকালে উঠে চলে যাবি। হ্যাঁ? আমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না। মায়ের কথাগুলো শুনে সুমন রাতেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাস স্টপ পাশে থাকার কারণে ও হেঁটে যাবে বলে ঠিক করল। সুমন নির্জন রাস্তায় একাই ভয় পেয়ে হেঁটে যাচ্ছিল। সুমন বাস স্টপে পৌঁছেই একটা কাঠের বেঞ্চে বসে পড়ল। দূর দূর অবধি কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ও ভয়ে ভয়ে বাসের অপেক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ সুমন পেছনে জঙ্গল থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। ও খুব ভয় পেয়ে গেল। কে তুমি? কে আছে ওখানে? বাইরে এসো। জঙ্গল থেকে সেই ছোট্ট ছেলেটা হাতে একটা বাক্স নিয়ে বাইরে এলো আর বেঞ্চে বসে পড়ল। তুমি তো সেই, তাই না? ওখানে কি করছিলে? আমার বল ওখানে চলে গেছিল, সেই জন্য আমি ওখানে গেছিলাম। আসুন, বসুন এখানে। সুমন ওর পাশে গিয়ে বসে পড়ল। তুমি একা থাকো নাকি কেউ আছে তোমার সঙ্গে? আমার মা আমার সঙ্গে ছিল, কিন্তু সে আমার জন্য আরো খেলনা আনতে গেছে।
কোথায়? জানি না। সুমন কিছু বুঝতে পারছিল না যে ও কি করবে। ছোট ছেলে তার বাক্সটা সামনে এগিয়ে বলল, আপনি আমার খেলনা দেখবে? এই দেখো, অনেক খেলনা আছে। বাক্সতে অনেক প্রকারের মানুষের পুতুল ছিল। ছেলেটা এক এক করে সুমনকে দেখাচ্ছিল। সুমন একটা পুতুল তুলল আর বলল, আরে এই পুতুল তো একদম আমার বন্ধুর রাজুর মতো দেখতে লাগছে, যে কিছুদিন আগেই গ্রাম থেকে উধাও হয়ে গেছিল। এটা তুমি কোত্থেকে পেলে? জানি না, আমার মা কিছুদিন আগেই এটা গ্রাম থেকে নিয়ে এসেছিল। সুমন ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। ভূত! সামনে একটা ডাইনি হাওয়ায় উড়ছিল। ওর রঙের জন্য খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মা, আমি আরো একটা খেলনা পেয়ে গেছি। ডাইনি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। এই দেখে ওর ছেলেটাও ভয়ঙ্কর আওয়াজে হাসতে লাগলো। সুমন ছেলেটার দিকে তাকালো আর ও আরো ভয় পেয়ে গেল। ওই ছেলেটার সুন্দর চেহারা এখন খুবই মারাত্মক মনে হচ্ছিল। ডাইনি নিজের হাত সুমনের মাথার উপর রেখে দেয় আর জোরে চিৎকার করে ওঠে। সুমনও জোরে জোরে কাঁদতে লাগলো। দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো আর হঠাৎ সুমন উধাও হয়ে যায়, একটা পুতুলে পরিণত হয়। ডাইনির ছেলেটা ওই সুমনের পুতুলটাকে তুলে নেয় আর বাক্সে রেখে দেয়। ডাইনি নিজের বাচ্চাকে তুলে নিল আর হাসতে হাসতে চাঁদের দিকে চলে গেল। অনেক বছর আগের কথা। একটি গ্রামে একটা নদী ছিল। সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল, সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত। রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো। যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল। নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল। আচ্ছা শোনো, ওই নদীতে কি ভেসে এসেছে? জলে আটকে আছে হয়তো। তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল। যত তারা কাছে এগোতে লাগলো তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো। আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? হয়তো ওটার থেকেই আসছে। মানুষও না, যা পায় তাই ফেলে নদীতে। দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল। সে জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। মঞ্জিনাথ জিনিসটাকে টেনে পাড়ে তুলল। সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল, কারণ জিনিসটার কিছু নয়। জিনিসটা ছিল একটা পচা গলা লাশ, যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে। এবারে আমরা কি করব? এটা তো একটা মৃতদেহ। হে ভগবান! আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন। তারা দুজনেই ইন্সপেক্টরকে সেই লাশটি দেখালো। এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো? না না সাহেব, আমি কাউকে বলিনি। কাউকে বলবেও না। আর একটা কথা ভালো করে কান খুলে শোনো, এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে। তোমায় একটা কাজ করতে হবে। সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে, তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধেবেলা আমার হাতে তুলে দেবে। ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল। কিন্তু সাহেব, রোজ লাশ কেন আসবে? অত কথা তোমায় ভাবতে হবে না, শুধু যতটুকু বলা হচ্ছে ততটুকুই কাজ করো, কারণ এই কাজটা করার জন্য তুমি টাকাও পাবে। বলো, করবে?
অর্থপ্রাপ্তির কথা শুনে মঞ্জিনাথ আর সুলু দুজনেই ভাবতে শুরু করলো, তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হলো। তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগলো, আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলতো আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত। ইন্সপেক্টরও দিন প্রতি তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত। নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো। একবার মঞ্জিনাথ আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল। তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল। মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল। তুমি এখন বিশ্রাম নাও, বাকি লাশগুলো আমি একাই বার করে আনি। সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল। মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো, দেখল সুলু ঘুমোচ্ছে। সে সুলুকে ঘুম থেকে ওঠালো। চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই, তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে। না, তুমি এখানেই থাকো, আমি একাই যেতে পারবো। যদি যদি আরো মৃতদেহ আসে তাহলে কাউকে তো এখানে থাকতে হবে। আমি চলে যাব। আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই, তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে। পথ তো অনেকটা। কিচ্ছু হবে না, আমি চলে যাব। পরের দিন সুলু ডাক্তার দেখানোর জন্য বেরোলো, আর মঞ্জিনাথ নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হলো। সাহেব, আজকে বড় তাড়াতাড়ি এসেছেন। হ্যাঁ, এমনিই চলে এলাম। এই কটা লাশ তুলেছো তুমি? সকাল থেকে 3টেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে। দেখলো একটা লাশ ভেসে আসছে। আরে ওই দেখো, আরেকটা লাশ। যাও গিয়ে তুলে আনো ওটা। মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে তীরে তুলল। টেনে নিয়ে সে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল। সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল। তখন তার মুখ দেখা গেল। মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে ভয় পেয়ে চমকে উঠল, কারণ লাশটা ছিল তার স্ত্রী সুলুর। তা দেখেই সে কাঁদতে লাগলো। আরে তুমি, কি করে হলো? ওর কি হয়েছে সাহেব, কি হয়েছে? তোমার বউ কোথায় গেছিল? সাহেব, ওর শরীর খুব খারাপ হয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল। জানি না ওর এমন অবস্থা কি করে হলো। ইন্সপেক্টর মঞ্জিনাথকে ধমকে উঠলেন। তুমি ওকে একা কেন ছেড়েছিলে? অন্য গ্রামে যাওয়ার জন্য? হ্যাঁ, আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে, কিন্তু ওর হয়েছেটা কি আপনি নিশ্চয় জানেন, বলুন আমাকে। ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী শোনালেন। এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে। কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল, তার উপর অনেক ভিড় ছিল, অনেকে যাতায়াত করছিল। আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল। সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল। ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি। বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল। হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল, আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল। লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল। ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল। মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয়? হ্যাঁ, ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয়। আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে, সেটা ওই লোকটারই ছিল। এটা কি করে সম্ভব? সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। হ্যাঁ তো? কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল।
কিন্তু ওর শরীর তো একেবারেই ঠিক ছিল, শুধু পচে গিয়েছিল। এটা নদীর আরেকটা ভয়ঙ্কর সত্য। মানে? এক্ষুনি দেখাচ্ছি। ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করলো আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল। আরে আপনি কি করলেন? যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো, সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগলো আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগলো। সুলুর এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না। আরে সব কি হচ্ছে সাহেব? এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না, বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয়, আর তারপরে শরীর পচে যায়। আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই আর তারপর সেগুলোকে পুড়িয়ে দিই। ইন্সপেক্টর সুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করলো। মঞ্জিনাথ ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো। ভূতের প্রভাব যেমন মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবেই তার নির্জীব বস্তুর উপরেও পড়ে। এর একমাত্র উদাহরণ ছিল আমাদের গ্রামের রেলওয়ে স্টেশন। রেলওয়ে থাকা সত্ত্বেও সবাই বাসে চড়ে অন্য জায়গায় যেত, কারণ তারা এটা মনে করে যে ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন ছিল। এক রাতে ওই স্টেশনে একটা ট্রেন এলো আর সেটা থেকে বাদল আর তার স্ত্রী মধুমিতা নামলো। পুরো স্টেশন খালি ছিল আর ওখানে একটা ভয়ঙ্কর শান্তি ছিল। ওরা দুজন একটা বেঞ্চে বসে পড়ে। বাদল, তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন করো, বলো তাড়াতাড়ি যেন আনতে আসে। আমার এই জায়গাটা মোটেই ঠিক লাগছে না। বাদল তার বড় ভাইকে ফোন করলো। আরে দাদা, কোথায় গো তুমি? আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি? আমি তোকে বলেছিলাম না যে ট্রেনে একদম আসবে না? ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কি বাজে বকছো দাদা? ভূত বলে কোনো জিনিস হয় না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে আনতে এসো। আরে তুই ওখানেই থাম, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি। দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার কিন্তু খুব ভয় লাগছে বাদল, এই ট্রেনটা এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটাই লাস্ট স্টপ। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। বাদল আর মধুমিতা ওখানেই বসে রইল। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল আর ওই ভয়ঙ্কর শান্তি ভঙ্গ হয়ে গেল। ট্রেনের ভেতরে অন্ধকার ছিল। ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো। দেখো, ট্রেন চলে যাচ্ছে। ওরা দুজন দেখল যে একটা লোক ওদের দিকে এগিয়ে আসছে। বেশি আলো না থাকার কারণে শুধু ওর জুতোর আওয়াজ আসছিল আর হালকা একটা ছায়া দেখা যাচ্ছিল। বাদল, দেখো কেউ আসছে, চলো পালিয়ে যাই এখান থেকে। ভয় পেও না, টিসি হবে হয়তো। ওই লোকটা হঠাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর তাকে দেখে দুজন এমন ভয় পেল যেন মৃত্যুকে দেখে ফেলেছিল। সে ওই স্টেশনের টিসি ছিল, কিন্তু তার চামড়া জায়গায় জায়গায় পুড়ে গেছিল আর ভেতরের হাড়গোড় বাইরে বেরিয়ে গেছিল। টিকিট দেখাও। টিসির ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে বাদল আর মধুমিতা দৌড়তে লাগলো। টিকিট নেই, ধর ওদেরকে। হঠাৎ স্টেশনের খুঁটিগুলো থেকে পুলিশরা বাইরে আসতে লাগলো। ওদের অবস্থা টিসিরই মতোই ছিল। সব পুলিশওয়ালারা বাদল আর মধুমিতার উপরে ঝাঁপ দিয়ে দেয় আর দুজনকে ধরে নেয়। এদের কাছে টিকিট নেই, এদের শাস্তি দাও। না না, এরকম করবেন না, আমাদের কাছে টিকিট আছে, দেখাও না বাদল। হ্যাঁ। বাদল দুজনের টিকিট বের করে টিসিকে দেখালো। টিসি
ওই টিকিট দেখলো আর বলল, এগুলো এই স্টেশনের নয়, এগুলো অন্য স্টেশনের টিকিট। মানে? মানে যে তোমরা শাস্তি পাবে। নিয়ে যাও এদেরকে আর ট্রেনের নিচে ফেলে দাও। পুলিশওয়ালারা ওদের দুজনকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। বাদল, এই ট্রেনটা শেষ হচ্ছে না কেন? এটা তোমার ট্রেন নয়, আমাদের ট্রেন। টিসের এইটুকু বলা মাত্রই ওই ট্রেনটা আলোকিত হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে দৌড়তে লাগলো। বাদল আর মধুমিতা আরো বেশি ভয় পেয়ে গেল আর পুলিশওয়ালাদের কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো। ওই পুলিশগুলো বাদল আর মধুমিতাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিল। ওরা দুজন চিৎকার করে নিচে পড়ে গেল আর হঠাৎ করে চুপ হয়ে গেল। ওরা পাতের ওপরে দাঁড়িয়ে পড়ল আর ওরা দেখল যে ট্রেন ওদের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল আর ওদের কিছুই হচ্ছিল না। বাদল খুশি হয়ে বলতে লাগলো, আরে আমরা বেঁচে গেছি, দেখলে তুমি, আমরা বেঁচে গেছি, তুমি আমাদেরকে মারতে পারবে না। এই বলে বাদল হাসতে লাগলো। বাদলকে দেখে টিসি আর পুলিশরাও হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে বাদল চুপ করে গেল। ওদের ভয়ঙ্কর হাসি শুনে মধুমিতা কাঁদতে লাগলো। বাদল ঠিক কিছুই বুঝতে পারছিল না। আস্তে আস্তে বাদল আর মধুমিতার নিঃশ্বাস নিতে অসুবিধে হতে লাগলো আর ওরা নিচে পড়তে লাগলো। দুজনের দম ফুলতে লাগলো আর চেহারা নীল রঙের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন মরে গেল। যখনই ওরা দুজন মরে গেল, ওদের লাশগুলো ট্রেনের সাথে সামনে চলে গেল। লাশগুলোকে যেতে দেখে টিসি আর পুলিশগুলো চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দিল। সবার চলে যাওয়ার পর ট্রেন আস্তে আস্তে উধাও হতে লাগলো। ট্রেনের উধাও হওয়া মাত্রই ওই রেলওয়ে স্টেশন আবার আগের মতো ভয়ঙ্কর শান্তিতে বদলে গেল আর সব আলো নিভে গেল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো, বাদল, মধুমিতা! বাদলের বড় দাদা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সে ওই বেঞ্চের কাছে এলো যেখানে বাদল আর মধুমিতা বসেছিল। সে খুব ভয় পেয়ে গেছিল। ব্যাগ তো এখানেই রয়েছে, ওরা দুজন কোথায় চলে গেল? বাদল, মধুমিতা! বাদলের দাদা পাগলের মতো ওদের ডাক দিতে লাগলো। কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ সে অন্ধকারে দুটো ছায়া তার দিকে আসতে দেখে সেও ওদের দিকে দৌড়ল। যখনই সে ওদের দুজনের সামনে পৌঁছলো, সে ভয়ের চোটে থেমে গেল। ওর সামনে বাদল আর মধুমিতা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের অবস্থা টিসির মতো ভয়ঙ্কর ছিল। চলো দাদা, আমাদের বাড়ি ফিরে যাই। বাদলের এটা বলা মাত্রই সেই ট্রেনটা আবার দেখা দিয়ে দিল। শুকিয়ে যাওয়ার কারণে একটা গ্রাম পুরোভাবে নষ্ট হয়ে যায়। ওই গ্রামে একটাও মানুষ জ্যান্ত বাঁচেনি। গ্রাম যেখান থেকে জল পেত সেই পুরনো কুয়োটাও শুকিয়ে গেছিল। এক রাতে ওই কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কুয়োর ভেতরে একটা ডাইনি নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর সে কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওই বাচ্চা খিদের জ্বালায় কাঁদছিল। এখন ডাইনি
ওকে দুধ খাওয়াতে পারছিল না, কারণ খিদের জ্বালায় সে মরে যাচ্ছিল। সে নিজের বাচ্চাকে ওপরে তুলে দিল আর পুরো জোর লাগিয়ে কুয়োর বাইরে ছুঁড়ে দিল। ওই বাচ্চা কুয়োর বাইরে মাটিতে পড়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। আমি আর বাঁচবো না, কিন্তু আমাকে কথা দে যে তুই আমার প্রতিশোধ অবশ্যই নিবি। ক্ষুধার্ত শয়তান হয়ে সবাইকে খেয়ে ফেলবি। ডাইনির বলা শেষ হওয়া মাত্রই কুয়োর পাথর নড়তে লাগলো আর বাচ্চার কান্না আরো বেড়ে গেল। কুয়োর সব পাথর এক এক করে ডাইনির ওপরে পড়তে লাগলো, আর দেখতেই দেখতে পুরো কুয়ো পাথর দিয়ে ঢাকা হয়ে যায়। ডাইনির মরে যাওয়ার পর ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ওখান থেকে উধাও হয়ে গেল, আর তারপর কখনো দেখা যায়নি। ওই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সবাই তাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। সব নিয়ম টিয়ম পুরো হয়ে গেছিল, আর এখন তাকে আগুন দিতেই যাচ্ছিল। একটা লোক তাকে আগুন দিল। আশেপাশে থেকে লোকেদের কান্নার আওয়াজ আসছিল। হঠাৎ সেই কাঁদতে থাকা বাচ্চা উড়তে উড়তে এলো আর মৃতদেহের ভেতরে ঢুকে পড়ল। এই ঘটনা এত দ্রুত হলো যে কেউ কিছুই বুঝতে পারল না যে আসলে হলোটা কি। কিন্তু কিছুক্ষণ পর সব কাঠ পড়তে লাগলো, কিন্তু মৃতদেহের উপরে কিছুই প্রভাব পড়ছিল না। ওখানকার সব লোকেরা ভয় পেতে লাগলো। সব কাঠ জ্বলে যাওয়ার পর ওই লাশ নিজের থেকেই উঠতে লাগলো, কিন্তু তার পায়ের উপরে ওই আগুনটা তেমনই ছিল। লাশ উঠে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে ওখানের সব লোকেরা দৌড়ে পালিয়ে গেল। খাবার চাই। ওই মরে যাওয়া লোকটার মধ্যে ডাইনির সেই বাচ্চারা প্রবেশ করে ফেলেছিল, আর এখন সেই ক্ষুধার্ত শয়তান হয়ে নিজের মায়ের প্রতিশোধ নিতে এসেছিল। ওই শয়তান জ্বলে যাওয়া কাঠ খেয়ে ফেলল, আর এখন সে কোনো মানুষকে খাওয়ার জন্য দৌড়তে লাগলো। ও একটা লোককে ধরে তুলল আর নিজের পায়ের আগুন দিয়ে তাকে জ্বালাতে লাগলো। তার শরীর পুরোভাবে জ্বলে যাওয়ার পর শয়তান তাকে খেয়ে ফেলল। শয়তান গ্রামে এক মহাবিপদের মতো ঝাঁপিয়ে পড়ল, আর সে কাউকে ছাড়ল না। মহিলা, বাচ্চা, বুড়ো, যুবক সবাইকে পুড়িয়ে খেতে লাগলো। চারিদিক থেকে গ্রামবাসীদের চিৎকার শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ পর পুরো গ্রাম শান্ত হয়ে গেল, কারণ সবাইকে এই শয়তানটা খেয়ে ফেলেছিল। কিন্তু সে এখনো ক্ষুধার্ত ছিল। সে নিজের আশেপাশে দেখতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর ভয়ঙ্কর আওয়াজ শুনে গাছের পেছনে লুকিয়ে থাকা একটা লোক ওখান থেকে পালাতে লাগলো, আর তখনই শয়তানের নজর ওই লোকটার উপরে পড়ে যায়। শয়তান ওই লোকটাকে পালাতে দেখে ফেলে। ওই লোকটা আরো জোরে দৌড়তে লাগলো, কিন্তু শয়তানের মোকাবিলা করতে পারলো না, আর সে ধরা পড়ে গেল। তুমি এই গ্রামে শুধু একা বেঁচে রয়েছো, নাকি আরো কেউ আছে? আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। আমার খিদে এখনো অবধি শান্ত হয়নি, সেই জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না। আমাকে খাওয়ার পর তুমি কি খাবে আর কাকে খাবে? শয়তান চিন্তায় পড়ে গেল, আর হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। তুমি সেটার চিন্তা করো না, আমার খিদে শুধু মানুষদের খেলেই পুরো হয় না, আমি জন্তুদেরও ধরে খেতে পারি। তাহলে যাও, জন্তুদের খাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ওই লোকটা যখনই ওই শয়তানের পায়ে পড়ার জন্য নিচে ঝুঁকলো, পায়ের আগুন তাকে জ্বালাতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে পুরোভাবে জ্বলে গেল। মূর্খ মানুষ, তাও আবার আমার আগুনে জ্বলে গেল।
শয়তান ওই লোকটাকেও খেয়ে ফেলল, কিন্তু তার খিদে এখনো অবধি শান্ত হয়নি। আরো খাবার চাই। মানুষদেরকে খাওয়ার পর ওই শয়তান এবার জমির দিকে এগিয়ে গেল। সে সব জমিতে আগুন লাগিয়ে দিল, যে কারণে অনেক গাছ আর জন্তু জানোয়ার চলে গেল। সে ওদের সবাইকে খেয়ে ফেলল, কিন্তু তবুও তার খিদে শান্ত হচ্ছিল না। এইভাবেই চলতে চলতে ওই শয়তান গোটা গ্রামকে খেয়ে ফেলল। মাটি পুরোভাবে চলে গেছিল। আর তখনই একটা গাড়ি এসে ওই শয়তানের কাছে এসে থেমে যায়। সেটা থেকে একটা ছেলে নামলো আর ভয়ের চোখে ওই শয়তানকে দেখতে লাগলো। কাকা, এটা তোমার কি হয়ে গেছে? আমাকে তো তোমার মরার খবর দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো। আরো খাবার। শয়তানের আওয়াজ শুনে ছেলেটা খুব ভয় পেয়ে যায় আর পেছনে যেতে লাগলো। তোমার আওয়াজ তো এরকম ছিল না, আর তোমার পা জ্বলে যাচ্ছে। আমার কাছে এসো। ছেলেটা পালাতে লাগলো আর ওই শয়তানটা তাকে ধরে ফেললো আর আগুনে জ্বালাতে লাগলো। ছেলেটার চিৎকারের আওয়াজ দূর দূর অবধি পৌঁছে গেছিল। শয়তান তাকে খেয়ে ফেললো। ছেলেটাকে খাওয়ার পর তার নজর ওর গাড়িটায় পড়ল। সে গাড়ির ওপরে ঝাঁপ দিল আর গাড়িটাকে জ্বালাতে লাগলো। যখনই গাড়িতে আগুন ধরলো, কিছুক্ষণের মধ্যে গাড়ি ফেটে গেল। গাড়ির সাথে সাথে শয়তানের শরীরেরও টুকরো টুকরো হয়ে গেল, আর ওই বাচ্চা ওই শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চা খিদের জ্বালায় জোরে জোরে কাঁদছিল, আর ওর আওয়াজ ওই জনশূন্য জায়গায় গর্জন করছিল।